কোন ইউনিভার্সিটি আমি যেতে চাই সেটা র্যাঙ্কিং একটা ফ্যাক্টর, কোর্স সিলেকশনের ক্ষেত্রে একটা ফ্যাক্টর, আর লোকেশন একটা ফ্যাক্টর। সো এই 3-4টা জিনিস তাদেরকে মাথায় রাখতে হবে। এই চ্যালেঞ্জেস গুলি ওভারকাম করার জন্য তার কি পদক্ষেপ নেওয়া উচিত? সো যখন আপনি দেশে আসবেন, in your hand a good amount of money, skill, degree, you can do anything in Bangladesh. You can run your own business. You don't need to do any kind of job. So এই 2025 এসে আসলে বিজনেস এন্ড ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট কি আলটিমেটলি কি ভ্যালু অ্যাড করে? বিজনেস অ্যানালিটিক্স বা মার্কেটিং অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, কোন সাবজেক্ট এবং কোন ধরনের ইউনিভার্সিটিতে আসলে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ইনভেস্ট করা উচিত? হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপলয়। সো নতুন করে ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা নতুন কোনো ইনফরমেশন। সো আজকে আমার পডকাস্টের গেস্ট হিসেবে রয়েছে নাজমুল সাকিব ভাই। নাজমুল সাকিব ভাই বাংলাদেশে একটা অথরাইজ পোর্টালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে রয়েছে ভাইয়া, এবং ভাইয়ার পোর্টালের নাম হচ্ছে স্টাডি অ্যাব্রোড গ্রুপ। সো ভাইয়া স্টাডি অ্যাব্রোড গ্রুপের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশ মার্কেটে কাজ করছে। আমাদের মতো অনেক এজেন্সি রয়েছে যারা ভাইয়াদের আসলে ডিরেক্ট পার্টনার হিসেবে কাজ করছে। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু মাই পডকাস্ট। থ্যাংক ইউ রোশন ভাই। কেমন আছেন ভাই? এই তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো আসলে আমরা ভাই আসলে আমাদের ইউটিউব চ্যানেলে বলেন বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে ভাই আমরা যারা আসলে মার্কেটে যারা আসলে অনেক বছর ধরে কাজ করছে এবং তারা আসলে থাউজেন্ডস অফ কোয়ারিজ হ্যান্ডেল করে আসছে, যারা আপনারা যারা রয়েছেন ভাই, এবং আপনাদের কিন্তু ভাই এক্সপিরিয়েন্স লেভেলটা অনেক হাই। কারণ আপনারা ডিরেক্টলি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছেন, সাথে সাথে স্টুডেন্টের সাথে আপনার কাউন্সিলিং করছেন, পাশাপাশি আমাদের মতো যারা স্টুডেন্টকে হেল্প করছে, যেসব এজেন্সি যারা আসলে স্টুডেন্ট যারা রিক্রুট করে আসলে ইউকে মার্কেট সহ অন্যান্য মার্কেটের জন্য আর কি। তো তাদেরকে আপনারা সাপোর্ট দিয়ে আসেন। আসলে আপনার এই এত বছরের এক্সপিরিয়েন্সে আসলে আপনি কি মনে করছেন আসলে বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে যাচ্ছে তাদের আসলে মেইন মোটিভটা কি, তাদের দেশের বাইরে যাওয়া, আর হলো যে আলটিমেটলি আসলে আমরা আসলে ফিডব্যাকটা কি পাচ্ছি আসলে এই স্টুডেন্টের কাছ থেকে বাংলাদেশের জন্য? ওকে, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বর্ষণ ভাই। সো এখানে আসলে মেন রোলটা আসলে আমরা প্লে করছি না। মেন রোলটা যদি বলি যে আপনারা আসলে প্লে করতেছেন, যারা আসলে স্টুডেন্টদেরকে A to Z গাইডলাইনটা দিচ্ছেন, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ হয় কি যে এই স্টুডেন্ট জার্নিটা এটা অনেক লং একটা জার্নি, ঠিক আছে? সো এই জার্নিতে আসলে সঠিক গাইডলাইনটা পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি যদি ইউকে যেতে চাই বা ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া, তো সবার আগে আমার প্রথম দরকার হচ্ছে আমি একজন বিশ্বস্ত এমন কারোর থ্রুতে আমি সেটা ট্রাইটা করবো, প্রসেসটা করবো, যারা আমাকে সঠিক গাইডলাইনটা দিতে পারবে, ঠিক আছে? সো যাতে করে তার জার্নিটা অনেক বেশি স্মুথ হয়। আচ্ছা, এখন আপনার যে কোশ্চেনটা ছিল যে কেন আসলে সবাই বাইরে যাওয়ার ট্রেনটা কেন চলছে, মানে কেমন থেকে এডুকেশনটা কি তাহলে ভালো না? আসলে বিষয়টা নট লাইক দ্যাট। সো আমি যদি বলি যে স্টিল উই হ্যাভ ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, উই হ্যাভ লটস অফ রেপুটেটেড ইউনিভার্সিটিস। ওকে, সো বিষয়টা হয়েছে যে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি যে ক্রাইটেরিয়াটা, যে আসলে এখানকার যে ক্রাইটেরিয়াটা বলি বা কম্পিটিশন বলি, আমরা কিন্তু সবাই আসলে এখানে চাইলেও চান্স পেতে পারি না। সবাই অ্যাম্বিশন থাকে আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়বো বা বুয়েটে থাকবো, বাট যে এন্ট্রি ক্রাইটেরিয়া সেটা আসলে ফিল আপ করে চান্স পাওয়া অনেক সময় অনেক টাফ হয়ে যায় অনেক মেরিটোয়াস স্টুডেন্টের জন্য। তো সেক্ষেত্রে যেটা হয় কি যে নট অনলি মেরিটোয়াস, অ্যাজ এ জেনারেল স্টুডেন্টস আই কুড হ্যাভ দ্য অ্যাম্বিশন টু স্টাডি ইন এ রেপুটেটেড ইউনিভার্সিটি। সো ইন দ্যাট কেস অনেক সময় তারা প্রাইভেট ইউনিভার্সিটি করতে যাচ্ছে, যে ক্ষেত্রে আমাদের নর্থ, সাউথ, ব্র্যাক, ইস্ট, ওয়েস্ট, দে আর ভেরি রেপুটেটেড ইউনিভার্সিটিস। ওকে, সো দেখা যাচ্ছে যে কম্পেয়ার টু দ্য টিউশন ফি সামটাইমস চিন্তা করবো ওকে ফাইন, লেটস ট্রাই ফর আদার ডেস্টিনেশন, ওয়াই নট ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, কারণ তারাও কিন্তু এখন অনেক অ্যাফোর্ডেবল টিউশন ফিজের মধ্যে আপনার প্রোগ্রামগুলো অফার করতেছে। সো এটা অনেক সময় স্টুডেন্টকে কনভিন্স করে তাদেরকে বাইরে যাওয়ার জন্য। অ্যান্ড রিগার্ডিং হচ্ছে যদি আমি বলি যে ইউকের ক্ষেত্রে দেখা যায় যে কি যে যখন যাচ্ছি ইউকে বা ইউএসএতে একটা মাল্টি কালচারাল সোসাইটিতে তারা মনে করেন যে নিজেদেরকে মানে এক্সপোজ করার সুযোগ পাচ্ছে। সো এই এক্সপোজারটা অনেক সময় হয় কি যে তাদেরকে আসলে গ্রো করার জন্য, তাদের ফার্দার ফিউচার ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কাজ করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় তো মনে করেন যে কিছুটা তাদের লিমিটেশনটা চলে আসে। যখন তার একটা স্টুডেন্ট যখন বাইরে থেকে আসলে পড়াশোনা করে, তার জগৎটা মনে হয় ইন্টার কানেকশনটা অনেক ডেভেলপ করে। সো এইগুলো একটা রিজন তাদের জন্য, যে মনে করেন যে মাল্টিকালচারাল সোসাইটিতে মেশা, ডেফিনেটলি সেখানকার ইউনিভার্সিটি র্যাঙ্কিংগুলো একটা ভ্যারি করে। সো তাদের যে ফ্যাসিলিটিস যেগুলো আছে ইউনিভার্সিটি, সেটা একটা ইস্যুস। ইন দ্য মেন টাইম উই কান্ট ইগনোর যে সেখানকার যে আপনার যে জব ফ্যাসিলিটিস বা অপরচুনিটিসগুলো পার্ট টাইম বিসাইডস ফুল টাইম, আফটার দ্যাট যখন তার পোস্ট গ্র্যাজুয়েশনে যাচ্ছে, যখন ইউএকে ক্ষেত্রে পিএসডাব্লিউ, যদি কানাডা বা আদার ডেস্টিনেশন আপনি দেখাচ্ছেন, সেখানে পিআরের যে ফ্যাসিলিটিস, পার্মানেন্ট ডেস্টিনেশনের যে ফ্যাক্টর, এটা উই কান্ট ইগনোর।
ঠিক আছে। সো বাইরের ক্ষেত্রে সো এই জিনিসগুলো আসলে মূল ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে স্টুডেন্টদের জন্য। এগুলো খুব চমৎকার একটা কথা বলেছে যে আসলে আমাদের দেশে আসলে যেই আমরা আইবিএ বলি, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ হতে পারে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ হতে পারে। সো এই জায়গা থেকে আসলে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিগুলি রয়েছে এখানে আসলে সিট লিমিটেশনটা সবচেয়ে বড় একটা ব্যারিয়ার হয়ে থাকে আসলে আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য। কারণ আসলে আমরা সবাই চাই যে ভালো একটা এডুকেশন নিতে, হয়তোবা বাংলাদেশে যে আমাদের টপ ক্লাস যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেটা হয়তোবা ওয়ার্ল্ড র্যাঙ্কিং, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আসলে থাউজেন্ড আসলে বলতে আসলে খারাপ লাগে যে থাউজেন্ডের মধ্যে আসলে তাদের র্যাঙ্কিংটা হয় না অনেক সময়। বাট এর মানে কি আসলে আমরা কি বলবো বাংলাদেশের এডুকেশন খারাপ? অবশ্যই আমাদের এডুকেশনটা খারাপ না। একটু আগে একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, মানে ভাইয়ের সাথে মানে কথা হচ্ছিল আসলে যে আমার বাংলাদেশ স্টুডেন্টরা এমওয়াইতে অ্যাপ্লাই করি আর কি। এমওয়াইতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে বা ইউকে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে। আসলে ভাইয়া যেটা বলছে আসলে এমওয়াইতে নট অনলি বাংলাদেশি স্টুডেন্টরা এমওয়াইতে অ্যাপ্লাই করে, ইন্ডিয়ান স্টুডেন্টরা এমওয়াইতে অ্যাপ্লাই করতেছে বা নাইজেরিয়ান স্টুডেন্টরা এমওয়াইতে অ্যাপ্লাই করতেছে। বাট আমাদের এমওয়াইটা আসলে নেওয়ার ক্ষেত্রে আসলে আমরা একটু দ্বিধাবোধ করি কিসের জন্য? যে হয়তোবা আমার কোর্স কারিকুলাম ইংলিশে ছিল, আমাকে আমার যে ফ্যাকাল্টি যেটা পড়াইছে, যখন লেকচার সে আমাকে দিচ্ছে, সে হয়তোবা আমাকে কিন্তু কথাগুলি বলতেছে বাংলাতে, আমি আমার ক্লাসে আমার ফ্রেন্ডের সাথে বাংলাতে কথা বলতেছি। আমি পরীক্ষার হলে গিয়ে আমি পরীক্ষা দিচ্ছি, আমি মিড দিচ্ছি আমি ইংলিশে। প্রত্যেকটা সেমিস্টারে যে আমার ফাইনাল সাবমিশন যেটা থাকে, মিড বলেন ফাইনাল বলেন সবগুলো আমি ইংলিশে দিচ্ছি, আমার কুইজগুলো ইংলিশে দিচ্ছি। বাট আলটিমেটলি কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি বাংলাতে, আমি আমার টিচারের সাথে কোনো প্রবলেম হলে আমি বাংলাতে বলতেছি। দ্যাটস ওয়াই আসলে আমার ইংলিশ স্পিকিং কোয়ালিটি বাড়তেছে না। এই কারণে কি আসলে আমাদের হচ্ছে কি যে আলটিমেটলি যখন আমি জব সেক্টরে আসতেছি, যেমন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করে আসছি, আমি ভাই আমার পড়াশোনা সবকিছু বাংলাদেশে, আমি আমার ব্যাচেলার শেষ করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এমবিএ করছি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আইবিএ থেকে পড়াশোনা করেছি। বাট দুই জায়গাতে আসলে দেখেছি আসলে আসলে আলটিমেটলি দিচ্ছি বাংলাতেই বেশি কথা বলা হচ্ছে, প্রেজেন্টেশনগুলি বাদে হয়তো প্রেজেন্টেশনগুলি আমি ইংলিশে দিচ্ছি। বাট সেই কারণে কি হচ্ছে, যখন একটা স্টুডেন্ট যখন জব ফিল্ডে যখন আসে বা বিজনেসে যখন আসে, যেমন এখন আমাদের হয় যে আমাদের হয়তো বা ডেলি 2টা বা 3টা মিটিং হয়ে যাচ্ছে কোনো ইন্ডিয়ান পোর্টালের সাথে অথবা অস্ট্রেলিয়া কোনো পোর্টালের সাথে, অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির সাথে, ইউকে ইউনিভার্সিটির সাথে, তখন হয়তো আমাদের ইংলিশে গিয়ে কমিউনিকেশন করা হচ্ছে। এবং সেই জায়গা ক্ষেত্রে হয়তো শুরুর দিকে আমাদের কিছু একটা ব্যারিয়ার ফেস করার লাগছে, ইনফ্যাক্ট সবারই, আমার তো অবশ্যই। তো আমারও ইংলিশে একটা ব্যারিয়ার একটা ফেস করা লাগছে অথবা স্মুথলি কমিউনিকেশন করতে পারছি না। আর যখন এই জিনিসটা যখন একটা স্টুডেন্ট যখন তার একাডেমিক ক্যারিয়ার শেষ করার পর যখন জবে ঢুকে, তখন কিন্তু সে এই প্রবলেমটা আরো বেশি ফেস করে। আসলে আমি ফ্রেশ গ্রাজুয়েট, আমার তো ইংলিশ খুব একটা ভালো লাগছে, সেই ক্ষেত্রে হয় কি আমার ওই যে একটা ফরেন ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে আমার হয়তো অনেকটা ইয়ে থাকে, অথবা আমি তার কালচারটা আমি বুঝতেছি না, আমি তার টেম্পোটা আমি ধরতে পারতেছি না। বাট একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করে, তার কি হচ্ছে, তার ফ্যাকাল্টি থেকে শুরু করে সবকিছুই তার একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি সে পাচ্ছে। দ্যাটস ওয়াই আসলে আমার কাছে পার্সোনালি ধারণা আছে বাংলাদেশে একটা এই ট্রেন্ডটা শুরু হয়েছে, আমি একটা দেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিব। এক্স্যাক্টলি। তো ভাই সেই ক্ষেত্রে আসলে কোন ধরনের ইউনিভার্সিটি ইউকেতে আসলে একটা স্টুডেন্টের চয়েস লিস্টে রাখা উচিত, সেটা যদি ভাই একটু বলতেন। কারণ আসলে সব ইউনিভার্সিটি আসলে দিন শেষে যদি আমি যদি একবারে ওপেনলি বলি, হয়তো এইভাবে ওপেনলি অনেকেই কথা বলে না, আলটিমেটলি ইটস আ বিগ বিজনেস। এবং এই বিজনেসের আসলে কোনো পার্টি আসলে কিন্তু লুজার না ভাই। একটা স্টুডেন্ট যেমন সে বেনিফিটেড হচ্ছে, সে একটা হায়ার এডুকেশন পাচ্ছে, যেটা ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে পারছে, এক্ষেত্রে তার ফ্যামিলি হয়তো বা তার একটা স্টুডেন্ট, যেমন বাংলাদেশের স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায়, বিশেষ করে ইউকেতে একটা বড় একটা স্টুডেন্টের কোয়ান্টিটি থাকে যারা হলো যে এলএলবি করবে বা ব্যারিস্টারি পড়তে যাচ্ছে। তো একটা ফ্যামিলি কেন একটা বড় একটা ড্রিম থাকে যে তার ছেলেকে সে ব্যারিস্টারি বানাবে, সে বারাটলো করবে, সে এলএলএম করবে, সে এলএলবি করবে। আবার হলো গিয়ে একটা ইউনিভার্সিটিও কিন্তু এখানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সে রিক্রুট করতে পারছে, একটা ইউনিভার্সিটির মধ্যে একটা বিজনেস রয়েছে। তো সেই জায়গা থেকে ভাই আসলে বাংলাদেশ স্টুডেন্ট যারা যাচ্ছে, যেহেতু সে ইনভেস্টমেন্টই করছে, সে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু ভাই 10,000 থেকে 15,000 20,000 পাওয়ার কিন্তু তার পার ইয়ার তার খরচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এত বড় একটা ইনভেস্টমেন্ট, যাতে আসলে তার ইনভেস্টমেন্ট যাতে জলে না যায়, সেই ক্ষেত্রে আসলে কোন ধরনের ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত, আর হলো গিয়ে যে কোন ধরনের কোর্সটা আসলে ভাই এই 2024-এ এসে বা 2025-এ এসে, কারণ অনেক আমার যেহেতু একবারে ইয়ার এন্ডে আমরা চলে আসছি, আগামী ডিসেম্বর শুরু হয়ে যাচ্ছে। তো এই 2025-এ এসে আসলে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট কি আলটিমেটলি কি ভ্যালু অ্যাড করে, নাকি ভাই আসলে আপকামিং যে সাবজেক্টগুলি রয়েছে, যে বিজনেস অ্যানালিটিক্স বা মার্কেটিং অ্যানালিটিক্স, বা সেটা হতে পারে যদি কোনো ইঞ্জিনিয়ারিং যে কোনো স্টুডেন্ট বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যে স্টুডেন্টগুলি আসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স,
দেন রোবোটিক অ্যান্ড দ্য ফিউচার ভেহিকল টাইপের যে কোর্সগুলো রয়েছে, আসলে ভাই আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আসলে কোন সাবজেক্ট এবং কোন ধরনের ইউনিভার্সিটিতে আসলে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ইনভেস্ট করা উচিত ফর দেয়ার অ্যাকোয়ারিং বা পার্সুইং দেয়ার হায়ার ডিগ্রি? ওকে, সো আপনি ডাউন কোশ্চেন করছেন। সো বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্টটা আসলে ডিপেন্ড করে যে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইনভেস্টমেন্ট। আপনি কি পারপোজ ইনভেস্ট করতেছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ইনভেস্টমেন্টের যদি পারপোজটা এটা থাকে যে আমি ইউকে থেকে একটা ভালো একটা ডিগ্রি এনে দেন হচ্ছে আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আইদার ইট কুড বি বাংলাদেশ অর কুড বি ইউকে আর আদার কান্ট্রিজ, আই ওয়ান্ট টু মুভ দ্যাট প্রফেশন। যদি আপনার যদি এরকম যদি কোনো প্ল্যান থাকে বা ড্রিম থাকে, সো ডেফিনেটলি ইউ আর রাইট যে আমাদের কোর্স সিলেকশন শুড বি স্পেসিফিক। কারণ এখন আসলে আমরা ওই এরা বা জেনারেশনের মধ্যে নাই যে আমরা একদম সিম্পল কোর্সে আমরা আসলে যাবো, কারণ এখানে অনেক কম্পিটিশন। যে আপনি বিজনেস ম্যানেজমেন্টে যাচ্ছেন, এরকম 1000টি স্টুডেন্ট যাবে। সো 1000টি স্টুডেন্ট যখন বিজনেস ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে যখন জব মার্কেটে আসবে, হাউ আই গোয়িং টু সিলেক্ট দেম, রাইট? সো এই জন্য আপনাদের করতে হবে এখন হচ্ছে স্পেসিফিক। আপনি যেটা মেনশন করছেন যে বিজনেস অ্যানালিটিক্স দারুণটা সাবজেক্ট। যদি আপনি সায়েন্স বা স্টিমুলেটেড সাবজেক্টে কম্পিউটার সায়েন্সে যেতে চান, দেন হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, দেন হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি, এই কোর্সগুলো হচ্ছে আপনার স্পেসিফিক। আপনাকে স্পেসিফিক কোর্স ওয়াইজ আপনাকে চয়েস করতে হবে। সো আসলে যখন ইনভেস্ট করতে যাবেন সেক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যে হচ্ছে আপনার ইউনিভার্সিটিস, যে ইউনিভার্সিটি আপনি সিলেকশন করবেন তার র্যাঙ্কিং একটা ম্যাটার করে। যদি আপনার পারপোজ যেটা ফার্স্টে বললেন যে আপনি খুব ভালো একটা ডিগ্রি নিতে চান যাতে আপনি স্কিলটা ডেভেলপ হয় এবং সেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি যদি ইমপ্লিমেন্ট করছেন, তাহলে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। দেন হচ্ছে আপনার কোর্স সিলেকশন। কোর্স সিলেকশনের ক্ষেত্রে যেটা আপনি মেনশন করছেন, whether general you should go for the some specific and unique program. ওকে, সো এটা একটা ম্যাটার করে। দেন থার্ড হচ্ছে আপনার লোকেশন। লোকেশন খুব ভাইরাল একটা ফ্যাক্টর এখানে ম্যাটার করে। যেমন হচ্ছে লন্ডন একসময় ছিল আমাদের খুব পপুলার ডেস্টিনেশন, সো লন্ডন কিন্তু এখন অনেক স্টুডেন্ট যাচ্ছে, ঠিক আছে? এটা পাশাপাশি, হ্যাঁ, এটা পাশাপাশি ইউ ক্যান এক্সপ্লোর লাইক সাম সিটি লাইক ম্যানচেস্টার সিটি, ইউ ক্যান এক্সপ্লোর লিভারপুল সিটি, ইউ ক্যান এক্সপ্লোর বার্মিংহাম, ইউ ক্যান এক্সপ্লোর। সো এই জিনিসটা না যে ভ্যারিয়েশনটা আনতে হবে, কারণ আমরা যদি আসলে সব একটা জায়গার মধ্যে আসলে যেতে থাকি সেটা আসলে অনেক সময় সার্ভাইভ করার জন্য টাফ, যে জব অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে টাফ। অনেক হাই হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যে কোন ইউনিভার্সিটি আমি যেতে চাই, সেটা র্যাঙ্কিং একটা ফ্যাক্টর, কোর্স সিলেকশনের ক্ষেত্রে একটা ফ্যাক্টর, আর লোকেশন একটা ফ্যাক্টর। সো এই 3-4টা জিনিস তাদেরকে মাথায় রাখতে হবে। সো ইনভেস্টমেন্ট যদি করেন আপনারা, আমি বলবো যে ইনভেস্টমেন্ট ওই উদ্দেশ্যে করা উচিত, এবং একই সাথে বলবো যে বাংলাদেশে আসলে জব ফ্যাসিলিটিস বা অপরচুনিটিগুলো ক্রিয়েট করা উচিত, যাতে করে স্টুডেন্টগুলো পারপোজটা যেন এটা থাকে যে আফটার কমপ্লিটিং স্টাডি উইল বি ব্যাক টু আওয়ার কান্ট্রি রেদার দেন গো ফর পিআর। সো আমরা যদি আসলে ভালো জব অপরচুনিটি সৃষ্টি করতে পারি, তখন তো আসলে স্টুডেন্টগুলো ব্যাক করে এই কোর্সগুলোতে আসলে পড়তে আগ্রহী হবে, এবং এটা আমাদের দেশের জন্য আলটিমেট কিন্তু ভালো হবে। ট্রু। এক্ষেত্রে ভাইয়া যেটা বললো যে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, আমরা আসলে না এটাকে অনেকভাবেই দেখি যে আসলে কেউ বলে আসলে এটা ব্রেন হয়ে যাচ্ছে, যে বাংলাদেশের সব মেধাগুলি চলে যাচ্ছে দেশের বাইরে, তো তারা গিয়ে ব্যাক করছে না তাদের হোম কান্ট্রিতে, বা তারা পিআর নিয়ে যাচ্ছে, বা তারা ওই দেশে অনেকের প্ল্যান থাকে যে তারা ওই দেশেই সেটেলমেন্ট হবে। বাট আসলে কি ভাই, যদি আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যদি আমি আসলে কি বলে থার্ড ক্লাস পিপল হই বা থার্ড ক্লাস পিআর পাই, সেটা আসলে কি অনেক বেশি আমার জন্য কি বলে এটাকে মর্যাদার জিনিস, নাকি আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ফার্স্ট ক্লাস সিটিজেন হচ্ছি, সেটা আমার জন্য আসলে একটা অ্যাচিভমেন্টের একটা জিনিস। যদি বাংলাদেশ যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়, যেহেতু বাংলাদেশ একটা হাই রিস্ক কান্ট্রি, বা বাংলাদেশ নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়েছি বা ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়েছি, আসলে আমাদেরকে নিয়ে এমনি আসলে অন্যান্য কান্ট্রিগুলো একটু পিআর দেওয়ার ক্ষেত্রে দুইবার চিন্তা করে, বিশেষ করে যখন ইউকে যদি হয়। আসলে যেহেতু আমরা ব্রিটিশ একটা সময় ছিল যে আসলে ব্রিটিশদের সূর্য নাকি কোনো সময় অস্ত যেত না, তারা সারা ওয়ার্ল্ডে তারা আসলে ডোমিনেট করে রাখছে। তো এখন আমরা হয়তো বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে অনেক স্টুডেন্ট তারা ওই দেশে যাচ্ছে, তো আসলে আমরা তাদের টেম্পোটা বুঝি বা আমরা আসলে তাদের কালচারটা বুঝি, যেহেতু আমাদের স্টিল নাও বাংলাদেশে অনেক ল বা অনেক আইন কানুন সবকিছু আসলে ব্রিটিশদের দিয়ে আমরা প্রভাবিত, নাও আমাদের অনেক কিছু চলছে। তো আসলে এই জিনিসগুলি আমাদের জন্য একটু সুবিধার হয়। বাট ইন্ডিয়া যদি আসলে আপনার যদি একটা ভালো একটা সাবজেক্টে আপনি আপনার গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করে যদি আপনার হোম কান্ট্রিরও যদি আপনি ব্যাক করেন, বিশেষ করে ইউকে থেকে পড়াশোনা পরে, দেন আসলে কিন্তু আপনার খুব একটা যে বেশি যে লস রয়েছে এরকম না। কারণ আসলে যেটা আসলে ভাইয়া মেনশন করেছিল যে একটা স্টুডেন্ট কিন্তু 2 বছরের একটা পিএসডব্লিউ পাচ্ছে। এক্স্যাক্টলি। সো
আমার যেটা মনে হয় যে আসলে আপনি যদি 20,000-25,000 পাউন্ড একটা স্টুডেন্ট যখন মাস্টার্সে করতে পারেন, 25,000-30,000 পাউন্ডের বেশি আসলে নর্মালি টিউশন ফিস হয় না ইউনিভার্সিটিগুলিতে। সো 30,000 পাউন্ড যদি আপনি আপনার নলেজের উপরে ইনভেস্ট করেন, তাহলে আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট অন নলেজ পেজ দ্য বেস্ট রেজাল্ট। সো পিআর পেতেই হবে, দ্যাট ইজ নট দ্য আসলে আলটিমেট গোল। আপনাকে একটা, আমার পার্সোনাল ধারণা যে একটা ভালো একটা ডিগ্রি অ্যাচিভ করতে হবে, যেই ডিগ্রি দিয়ে ভাই আসলে আপনি ইউকেতে থাকেন বা ইউরোপের কোনো কান্ট্রিতে আপনি জব নেন, যদি আপনার হোম কান্ট্রি বাংলাদেশে যদি ব্যাক করে আসেন, তাহলে আপনি ওই ডিগ্রিটা দিয়ে আসলে আপনি যদি ক্যাপিটালাইজ করে যদি আপনার প্রফেশনাল ক্যারিয়ারটা ভালো করতে পারেন আর কি। এক্স্যাক্টলি। সো ভাই এখন ভাই আপনার যেহেতু স্টাডি অ্যাব্রড গ্রুপ SAG, সো এখানে ভাই আপনি রিপ্রেজেন্ট করছেন, সো ভাই আসলে আপনি আসলে কোন কোন ইউনিভার্সিটির সাথে মেইনলি আপনি অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করছেন, এবং আপনার কাছে মনে হচ্ছে যে আসলে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন কোর্সগুলি যারা আপনার সাথে কাজ করছেন তাদের মধ্যে আসলে আপনি বলতে চাচ্ছেন যে এইগুলি এই কোর্সে আসলে অ্যাপ্লাই করা উচিত? ওকে, সো আমি যদি স্টুডেন্টের উদ্দেশ্যে বলি যে প্রথমে আমি শুরু করবো হচ্ছে ইউনিভার্সিটি অফ সারে দিয়ে। সো আপনারা জানেন যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ 300 র্যাঙ্কিংয়ের মধ্যে একটা ইউনিভার্সিটি। সো এখানে বেসিক্যালি আপনার টিউশন ফিসগুলো হচ্ছে আপনার 24-25,000 পাউন্ডের মতো, ঠিক আছে। বাট ওরা যেটা করছে, একটা কোর্স ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এই কোর্সটা প্রমোট করতেছে। এখানকার টিউশন ফিস হচ্ছে আপনার 16,000 পাউন্ড। বাট স্টুডেন্টের যদি আপনার খুব ভালো রেজাল্ট থাকে, তার 5,000 পাউন্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো তখন টিউশন ফিস আসছে আপনার 11,000 পাউন্ডের মতো। সো ইট কুড বি গুড অপশন ফর দ্য স্টুডেন্টস যারা হচ্ছে আসলে রাসেল গ্রুপে ইউনিভার্সিটি বা ওয়ার্ল্ড র্যাঙ্কেড ইউনিভার্সিটি করতে চান, বা অনেক সময় টিউশন ফিস অনেকটা ম্যাটার করে, বাট তাদের যেটা কুড বি অ্যাফোর্ডেবল অপশনস দ্য ফার্মেসি কোর্সটা। এটার পাশাপাশি আমরা যেটা প্রমোট করছি যে আমরা কুইন ইউনিভার্সিটি বেলফাস্ট, এটা হচ্ছে আপনার, এটাও রাসেল গ্রুপের একটা ইউনিভার্সিটি। সো ইট কুড বি গুড অপশন ফর দ্য স্টুডেন্টস যারা আসলে, স্পেশালি আমি বলবো যারা পিএইচডি স্টুডেন্ট। আমাদের এখান থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট পিএইচডি করার জন্য বাইরে যাচ্ছে, ঠিক আছে। সো এই স্টুডেন্টগুলোর জন্য ইট কুড বি গুড অপশন ইউনিভার্সিটি বেলফাস্ট। সো এটার পাশাপাশি আমরা যদি স্টুডেন্ট যদি বলি যে যারা হেলথ রিলেটেড কোর্সে পড়তে চান, বা যারা মনে করেন যে আপনার নার্সিং রিলেটেড কোর্সে পড়তে চান, গুড র্যাঙ্কের ইউনিভার্সিটি চান, যাদের এই কোর্সগুলো হাই র্যাঙ্ক, তাদের জন্য অপশন হতে পারে ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড কুড বি অপশন। দেন এটা পাশাপাশি হচ্ছে পাবলিক হেলথের জন্য ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিস হতে পারে আপনার অপশন। লন্ডনে যদি চান, লন্ডন সাউথ ব্যাংক, রুহামটন, রেভেন্সবোর্ন ইউনিভার্সিটি। স্পেশালি আমি রেভেন্সবোর্নের কথা বলবো, কারণ হচ্ছে আমাদের এখানে যেটা বললাম না, ক্রিয়েটিভ যে সাবজেক্টগুলো, যেটা বললাম যে ইউনিক, ডিফারেন্ট ফ্রম আদার্স। সো এখানে ফ্যাশন রিলেটেড বা টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট, কারণ আমাদের বাংলাদেশ কিন্তু আপনার রেডিমেড গার্মেন্টসের জন্য একটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট একটা কান্ট্রি, ঠিক আছে। সো এখানে আসলে দেখা যায় যে কি, যে আমাদের খুব কম স্টুডেন্ট থাকে যারা স্পেশালিস্ট এই সেক্টরের ডিগ্রি নিয়ে এখানে আসতে পারছে। সো এই টাইপের ডিগ্রি কিন্তু অফার করছে আপনার রেভেন্সবোর্ন ইউনিভার্সিটি, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ইউনিভার্সিটি। সো যেটা আমি বললাম যে ইউনিক কোর্স যদি আমি বলি, যেমন পাবলিক হেলথ, উই হ্যাভ দ্য অপশনস, নার্সিং, হেলথ রিলেটেড প্রফেশনসগুলো। দেন যদি আপনি সোশ্যাল ওয়ার্ক পড়তে চান, সোশ্যাল ওয়ার্ক, দেন ইউনিভার্সিটি অফ হাল কুড বি অপশন। দেন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, কারণ এখানে কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্ট বের হচ্ছে ফার্মেসি প্রোগ্রাম থেকে, ঠিক আছে। সো দিস আর দ্য মেন প্রোগ্রাম। এক্স্যাক্টলি, যেমন যে ভাইয়া যেটা বলছিল রাসেল গ্রুপের ইউনিভার্সিটিগুলো, আসলে আমরা জানি যে আসলে ইউকে যে টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো আসলে আলটিমেটলি রাসেল গ্রুপ ইউনিভার্সিটির লিস্টের মধ্যে রয়েছে। এর মধ্যে সারে বললেন ভাই আপনার কুইন ইউনিভার্সিটি বেলফাস্ট, তারপর কুইন ইউনিভার্সিটি অফ বেলফাস্ট। সো এই সারে ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটি অফ সারে, সো এখানে টিউশন ফিস লিখটা মোটামুটি কিন্তু সবই 20,000 পাউন্ডের উপরে পার ইয়ার টিউশন ফিস। সো যেটা ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্টগুলো রয়েছেন, যেমন আমরা যদি এশিয়া প্যাসিফিক থেকে একটা ভালো নাম্বার অফ স্টুডেন্ট ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ডে বের হচ্ছে। ইনফ্যাক্ট আমি কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনেকগুলো স্টুডেন্টকে যারা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা, ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়েছেন, এবং আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে তাদেরকে আমি অনেকগুলিকে পাঠিয়েছি যে আপনার ফার্মাসিউটিক্যাল এমএসসি ইন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়ার জন্য, এবং তারা কিন্তু আলহামদুলিল্লাহ ট্র্যাক নাও খুব ভালো ট্র্যাকে রয়েছে। এবং ভাইয়া যেটা বললো আসলে হেলথ কেয়ার রিলেটেড সাবজেক্ট প্লাস হলো যে ফার্মাসিউটিক্যাল সাবজেক্ট, আপনি যদি আপনার জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন আসলে ইউকে শর্ট লিস্টের জবগুলি কি কি রয়েছে, ফার্স্ট অপশনে আপনি দেখবেন কিন্তু যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছেন, ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছেন এবং নার্সিং ব্যাকগ্রাউন্ড রয়েছেন, তারাই কিন্তু ফার্স্ট চয়েস লিস্টের মধ্যে কিন্তু আপনারাই আসতেছেন। এবং তারা কিন্তু আপনার যদি বলেন যে আসলে ভাই আপনার আমি ইউকেতে পিআর পেতে চাই, আলটিমেটলি কিন্তু ইউকেতে পিআর পাওয়ার জন্য কিন্তু এই শর্ট লিস্টের জবগুলি কিন্তু আপনাদের জন্য সবচেয়ে সুইটেবল একটা অপশন। কারণ আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে আসলে ইউকেতে কিন্তু একটা ক্যাপ দিয়ে দিয়েছে, যখন একটা স্টুডেন্ট বা যে কেউ যখন একটা স্পন্সর জবে ঢুকে, তার কিন্তু নর্মালি যদি অন্য কোনো প্রফেশনে হয় পার ইয়ার তার হলো গিয়েছে 38,700 পাউন্ডের মতো তাকে ইনকাম করতে হয় টু অ্যাপ্লাই ফর দ্য আইএলআর, দ্যাট মিনস ইনডেফিনিট লিভ টু রিমেইন। সেই জায়গাতে যখন আপনি এনএইচএস এর আন্ডারে কোনো ইয়েতে জব করবেন, কোনো কোম্পানিতে জব করবেন, ন্যাশনাল
হেলথ সার্ভিসের আন্ডারে যখন আপনি জব করবেন, সেক্ষেত্রে আপনাকে 21,500 পাউন্ড যদি আপনার পার ইয়ার ইনকাম হয়, তখনই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন আপনার আইএলআর এর জন্য 5 ইয়ার্স যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন। তো সেই ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বলেন বা হেলথ কেয়ার রিলেটেড সাবজেক্ট বলেন বা নার্সিং ব্যাকগ্রাউন্ড বলেন, আপনারা যারা এইসব সাবজেক্টে পড়াশোনা করবেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটিস রয়েছে এই যে হেলথ কেয়ার রিলেটেড জবের জন্য, পাশাপাশি আপনার কেয়ার হোমের জবগুলির জন্য, পাশাপাশি হলো গিয়ে যে আপনি যদি এনএইচএস এর জবগুলি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বড় একটা সুবিধা রয়েছে। এক্স্যাক্টলি, স্পেশালি যে আমরা বলি না যে 2 বছর পিএসডব্লিউ পরে দেন যদি আপনি ট্র্যাক করেন স্কিল জবে মাইগ্রেশন, তো দিস আর দ্য জব সেক্টর যেগুলোকে আমরা স্কিল জবের আন্ডারে ফেলতেছি, কারণ এইগুলোতে হচ্ছে আপনার ডিমান্ডটা থাকে সব থেকে বেশি রেদার দেন দ্য আদার্স প্রোগ্রাম। ঠিক আছে, এটার জন্য তো এইসব আপনি যে স্যারের কথা বলেন ভাই, স্যারের টিউশন ফিস তো ভাই বুঝলাম যে আপনার আফটার স্কলারশিপ 11,000 পাউন্ড পড়ছে, তো সেটা ক্যাশ ডিপোজিট বা ভিসা পাওয়ার আগে আমার কস্টিংটা কত হচ্ছে, আর ভাই এটা এন্ট্রি রিকোয়ারমেন্টগুলি কি থাকে? আচ্ছা, স্যারের ক্ষেত্রে হচ্ছে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট তার হচ্ছে আইএলটিএস ওভারঅল 6.5, মিনিমাম 5.5 লাগবে। আর স্যারের ক্যাশ ডিপোজিট হচ্ছে আপনার 3,000 পাউন্ড। আর এনরোলমেন্টের আগে হচ্ছে রেস্ট অফ দ্য টিউশনে 50% পে করতে হবে। এটা হচ্ছে মোটামুটি স্যারের সম্পর্কে। দ্যাট মিনস ইউনিভার্সিটি অফ সারে আসলে এত র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি, মাত্র এখানে আপনি 3,000 পাউন্ড আপনি ক্যাশ ডিপোজিট দিচ্ছেন। 3,000 পাউন্ড মিনস আপনার মাত্র মনে হয় যে 4.5 লাখ থেকে 4.5 লাখ বা 5 লাখ টাকার কিছু কম হবে আমার যতটুকু আইডিয়া। 5 লাখ টাকার আশপাশে আপনার হবে। পাশাপাশি যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স চিন্তা করেন 1,80,000 টাকা আপনার হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি 80,000 টাকা, প্লাস আপনার টিবি টেস্ট 7,500 টাকা, সবকিছু মনে হয় আমার মনে হচ্ছে যে 8 লাখ টাকার মধ্যে মনে হয় 8 লাখ টাকারও কমের মধ্যে আপনি কভার করতে পারবেন আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত। এবং ভিসা পাওয়ার পরে এনরোলমেন্টের আগে রিমেইনিং টিউশন ফি যেটা হলো গিয়ে আপনার 50% 3,000 পাউন্ড যদি আপনি যদি ক্যাশ ডিপোজিট করে ফেলেন, আপনার 11,000 যেটা আপনার টিউশন ফিস হয়ে থাকে, দ্যাট মিনস আপনার 50% পেমেন্ট আপনার আসছে 4,500 পাউন্ড করতে হবে। তো দ্যাট মিনস মোটামুটি কি 5,500 পাউন্ড পেমেন্ট হয়ে যাচ্ছে। তো আসলে এর থেকে আসলে আপনার কম কস্টিং এ আপনি ইউকের একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। আসলে এই সুযোগগুলি কিন্তু আসলে খুব কম সময়ের জন্যই আসে, কারণ আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে অন্যান্য কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া, কানাডা বা নিউজিল্যান্ডে আসলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ এই কান্ট্রিগুলো আসলে আমরা দেখেছি যে নর্মালি আপনার মাস্টার্সটা 2 বছরের হয়ে থাকে। ইউকে তো একমাত্র কান্ট্রি যেখানে কিন্তু মাস্টার্সটা নর্মালি 1 বছরের হয়। তো সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা এমনি আপনার 50% কমে যাচ্ছে। এবং পাশাপাশি কিন্তু ইউকে ডিগ্রি যদি একটা স্টুডেন্ট থাকে, সে কিন্তু আসলে পরবর্তীতে সে যে কোনো কান্ট্রি যখন অ্যাপ্লাই করে জবের জন্য, তার কিন্তু অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেশি হাই থাকে। সো আসলে আমরা ইউনিভার্সিটি সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেলাম আপনার কথাগুলো থেকে। সো আপনার আসলে এত বছর একটা এক্সপিরিয়েন্স থেকে একটা স্টুডেন্ট আসলে যখন বাংলাদেশে একটা স্টুডেন্ট যখন ইউকেতে অ্যাপ্লাই করে, সে আসলে কোন ধরনের চ্যালেঞ্জেসটা বেশি ফেস করে, এই চ্যালেঞ্জেসগুলি ওভারকাম করার জন্য তার কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমি যদি আপনাকে একটু সহজ করে বলেছি, একটা স্টুডেন্টের বাংলাদেশ স্টুডেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় তার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিটাকে রেডি করা। হয়তোবা সে তার ফান্ড খুবই ভালো ফান্ড আছে, তার বাবা বিজনেস করতেছে, বাট অনেকে স্টুডেন্ট এসে বলে ভাই আমার বাবা তো বিজনেস করতেছে, তার তো রানিং বিজনেস, আমার বাবা আসলে তো বিজনেসম্যান, তার আসলে সে থিঙ্ক করে যে আমি 50 লাখ টাকা আমি আমার এফডিআর রেখে দিচ্ছি, ওইটা 50 লাখ টাকা এফডিআর না রেখে যদি সেটা যদি আমি আমার বিজনেসে ইনভেস্ট করি, তাহলে আমার একটা রানিং ক্যাপিটাল আমার চলে চলছে। এইখানে যেমন আমাদের ইউকেতে একটা 28 দিনের একটা ডেট রয়েছে যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট 28 দিনে রাখতে হবে। সো এটা কিন্তু অন্যান্য কান্ট্রির তুলনায় সহজ। অন্যান্য কান্ট্রিতে আমরা দেখেছি মিনিমাম আপনার 3 মাস বা 6 মাসের মতো আর কি ব্যাংক স্টেটমেন্ট রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে এটা কিন্তু চ্যালেঞ্জেস যে হয়তোবা তার ব্যাংকে হয়তোবা 30 লাখ বা 40 লাখ টাকা নেই। তো তার আসলে কবে থেকে আসলে কাজ শুরু করা উচিত, তার কি কি ডকুমেন্টস কখন কখন আপনার গুছিয়ে রাখা উচিত, এবং যদি তার ইংলিশ প্রফেশনাল টেস্ট না থাকে, তার কোর্স শুরু হওয়ার কতদিন আগে তার করে রাখা উচিত, বা এই ব্যাপারে যদি ভাই একটু ডিটেইলস দিতে হবে একটু সহজে গাইডলাইন পাই আর কি। ওকে, সো সেফার আমি যদি এক্সাম্পল দিই যে আমরা যদি বুয়েট বা মেডিকেলের কোচিং করি, সো আলটিমেট আমাদের সময় দেখা যাচ্ছে আমরা যে প্রিপারেশন নিতাম হচ্ছে যে ইন্টার পরীক্ষা শেষ করতাম, তারপর যে কোচিং ভর্তি হইতাম, সো হয়তো তখন 3 বা 4 মাস সময় পাইতাম, রাইট? সো এখানকার ভর্তি হওয়ার জন্য। বাট এখনকার জেনারেশন কিন্তু অনেক বেশি ফাস্ট। এখন দেখা যাচ্ছে তারা যে ইন্টারে থাকতেই কিন্তু তারা বুয়েট মেডিকেল প্রিপারেশন তো শুরু করে দিচ্ছে, রাইট? সো এইখানেও ব্যাপারটা হচ্ছে সেটা যে ইউকে বলেন ইউএসএ, কারণ যে কান্ট্রি আপনি যান না কেন, আপনাকে যদি আপনার আসলে প্ল্যান থাকে যে আপনি want to go for a study abroad, you should plan at least 6 months to 1 year earlier.
ঠিক আছে। সো কিসের জন্য এটা প্রয়োজন, কারণ হচ্ছে যে আপনাকে শুড ডু ওয়েল রিসার্চ ওয়েল। আপনি শুধু এজেন্সি বা মনে করেন যে যারা হচ্ছে আমাদেরকে হেল্প করছেন শুধু তাদের উপর ডিপেন্ড করলে হবে না। অ্যাজ স্টুডেন্টস ইটস ইউর রেসপন্সিবিলিটি। আপনি একটা ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রাম করছেন বাইরের কান্ট্রিতে, ইউ শুড ডু অলসো সাম রিসার্চ। আপনাকে রিসার্চ করেন, ইউনিভার্সিটি সম্পর্কে রিসার্চ করেন, আপনার কোর্স সম্পর্কে, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি রিসার্চ করেন, দেন ইউ ক্যান টেক হেল্প সামবডি যারা আপনাকে আরও প্রপার গাইডলাইনটা দিতে পারবে, আরও মনে করেন যে স্পেশালিস্টভাবে আপনাকে অ্যাডভাইস করতে হবে ভিসা প্রসেসিং, অ্যাপ্লিকেশন, কারণ এটা আরও কমপ্লিকেটেড জিনিস। ঠিক আছে। সো এটাতে তারা আপনাকে হেল্প বা সাপোর্টটা তখন দিতে পারে। তো এইটার জন্য প্রথমে যেটা নিয়ম হচ্ছে স্টুডেন্টকে প্রথমে রিসার্চ করা উচিত তাদের ইউনিভার্সিটি সম্পর্কে, কোর্সেস সম্পর্কে। দেন যদি সব কিছু যদি ওকে থাকে দেন হচ্ছে তাকে দেন ইংলিশ প্রিপারেশনস। ইংলিশ প্রিপারেশনসের ক্ষেত্রে আই অলওয়েজ প্রিফার আইএলস। আইএলস কেন প্রিফার করছি, কারণ এটা হচ্ছে আসলে অনেক ইনস্টিটিউশন কিন্তু এটা অ্যাকসেপ্ট করতেছে। এটা ইউকে, ইউএসএ, কানাডা, যে কোনো জায়গায় ইনস্টিটিউশন এটা অ্যাকসেপ্ট করতেছে। দেন আইএলস এর পরে কিন্তু হচ্ছে আপনার পিটি আছে, দেন হচ্ছে ওআইটিসি আছে। সো দেন ইউ হ্যাভ টু থিঙ্ক যে আপনি কোনটার মধ্যে যাবেন। আপনি যদি প্ল্যান থেকে যান, আপনি মাল্টিপল অপশন যেতে চান, ইউএসএ, কানাডা, ইউকে, যে কোনো অপশন যেতে চান, এই ক্ষেত্রে মনে করেন যে আপনি এমন একটা টেস্ট নেবেন, ইংলিশ টেস্ট, ইট কুড বি আইএলস, পিটি বা ওআইটিসি, যেটা সবাই অ্যাকসেপ্ট করবে। সো আপনি মনে করেন যে আপনার অ্যাপ্লিকেশনের মাঝখানে যে আপনি অ্যাপ্লাই করলেন, এখন দেখছেন যে এটা এই টেস্ট না এই টেস্ট অ্যাকসেপ্ট করে, তখন কিন্তু উইল বি ইন ট্রাভেল। সো ইটস বেটার রিসার্চ ফার্স্ট, দেন থিঙ্ক আপনি কোন ডেস্টিনেশনে, কোন ইউনিভার্সিটি যেতে চান, তারা কোন ইংলিশ প্রোগ্রামটা অ্যাকসেপ্ট করে, সেটার প্রিপারেশন নেন, সেটা টেস্ট দেন। ইন দ্য মেন টাইম ইউ ক্যান ডু দ্য সাবমিশন ইয়ার অ্যাপ্লিকেশন। কারণ অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হওয়ার পরও এটার অফার ইস্যুস হতে, আপডেট আসতে সময় লাগে। সো ডোন্ট ওয়েস্ট এনি টাইম। আপনার যখনই ডিসিশন ফিক্স করে ফেলছেন, আপনি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের প্রিপারেশন নেন, টেস্ট বুকিং করেন, টেস্ট দেন, অ্যাপ্লিকেশন সাবমিট করেন। আর সবচেয়ে বড় কথা যে বাইরের ডেস্টিনেশন যদি পড়তে যেতে চান, ব্যাংকটা হচ্ছে ম্যান্ডেটরি। প্রত্যেক ডেস্টিনেশনের জন্য ব্যাংক হচ্ছে ম্যান্ডেটরি, এটার কোনো অল্টারনেটিভ নাই। সো আপনার যদি বাইরে যাওয়ার আসলে ইচ্ছে থাকে, সেক্ষেত্রে ব্যাংকটা শুরু থেকে, অ্যাপ্লিকেশনের শুরু থেকে যেন আপনার রেডি থাকে, এটা ইনশিওর করতে হবে। যেহেতু ইউকের জন্য বেনিফিট যেটা মাত্র 28 ডেজ দেখালেই হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি যেটা বললেন যে ওই যে ইফডারে রাখবো বা ইনভেস্টমেন্ট করবো, তো সো এটা আসলে খুব বেশি তখন ট্রাভেল আসলে হয় না, কারণ একটা মাসে এটা আসলে ব্যাপার। আর তার থেকে বড় বিষয় হচ্ছে কি, যে ইউকের ক্ষেত্রে যেটা আমি যদি আপনাকে বলি, যে সে ফর টিউশন ফিস হচ্ছে 15,000 পাউন্ড। এখন আপনি যদি মনে করেন যে আপনি 15,000 একবারে আপনি পে করে দিবেন, ইটস আপ টু ইউ। তখন কিন্তু আপনাকে ব্যাংক কিন্তু বেশি দেখাতে হচ্ছে না, আপনি 9 মান্থের অ্যাকোমোডেশন কস্ট আপনি দেখাবেন, দ্যাটস অল। সেটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে। ঠিক আছে। সো আপনি যদি মনে করেন যে আপনার বাবা বিজনেসম্যান, অনেক টাকা একসাথে দেখাতে এখন বা বসে রাখতে সমস্যা, দেন ইউ ক্যান পে দ্য ফুল টিউশন ফিস বা 70-80% টিউশন ফি, যাতে আপনি কম টাকা দেখালে হয়ে যায় 28 ডেজের জন্য। সো এটা একটা জিনিস। আর হচ্ছে যেটা হচ্ছে এখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে হাতে টাইম রাখতে হবে। স্পেশালি বাংলাদেশ কন্ডিশনে আমাদের হচ্ছে 2 to 3 উইকস টাইম লাগে নর্মালি। বাট এখন যেহেতু অনেক অ্যাপ্লিকেশন ভলিউম, অনেক বেশি প্রেশার, আর জানুয়ারি ইনটেক, তো সো টাইম অনেক লিমিটেড থাকে। ঠিক আছে। কারণ সেপ্টেম্বর দেখা যায় তখন হচ্ছে আপনার এপ্রিল মে থেকে কিন্তু আপনার ফ্লো শুরু হয়, বাট জানুয়ারিতে এত কম টাইম। সেই লিমিটেড টাইমের মধ্যে ইটস বেটার আগে থেকে অ্যাপ্লিকেশন করা। আর এখন যদি সামনে এপ্রিল মে ইনটেক আসছে, সো ইটস দ্য রাইট টাইম টু স্টার্ট দ্য প্রসেসিং রাইট নাও, rather than start in February, March. কারণ দেন ইউ হ্যাভ মোর টাইম ইন ইউর হ্যান্ড। এক্স্যাক্টলি ভাইয়া যেটা বলতেছে, আসলে জানুয়ারি ইনটেক আসলে আমরা সেপ্টেম্বর ইনটেকটা ক্লোজ করতে করতে হয়তো বা লাস্টের দিকে যারা অ্যাপ্লাই করে তাদের ভিসা আস্তে আস্তে অক্টোবর, অক্টোবর পর্যন্ত, এবং অক্টোবর পর্যন্ত ডিসিশন আসতে সময় লাগে, এবং ইউনিভার্সিটি হয়তো বা লাস্ট অ্যারাইভেল ডেট হয়তো বা সেপ্টেম্বরের 15 তারিখে তাদের মেইন কোর্স শুরু, তার সাথে হয়তো 1 মাস তারা অ্যাড করেছে কিছু কিছু ইউনিভার্সিটি। সব ইউনিভার্সিটি কিন্তু লাস্ট অ্যারাইভেল ডেট কিন্তু এতদিন থাকে না। তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টের হয়তো বা ইনটেকটা মিস হয়ে গেছে, বাট এখানে হতাশার কিছু নেই। বাট জানুয়ারি ইনটেক আসলে আমরা নাই একটা স্টুডেন্টকে প্রমোট করারও আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করার সময় পাই না। আসলে এত দ্রুত সময়টা চলে যাচ্ছে যে আমি জানুয়ারি ইনটেকের ফাইল হয়তো আমরা ম্যাক্সিমাম আমরা নভেম্বরের 15 তারিখ পর্যন্ত নিতে পারছি। এর মধ্যে নভেম্বরের 15 তারিখ কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ক্লোজ হয়ে যাচ্ছে। হয়তোবা অল্প কিছু ইউনিভার্সিটির কিছু কোর্স হয়তোবা আমরা ডিসেম্বর পর্যন্ত নিতে পারি আর কি। এক্স্যাক্টলি। এবং সেই ক্ষেত্রে কি পুরো কমপ্লিট ফাইল যদি থাকে তখন আমরা নিতে পারি, যে আপনার ব্যাংক 28 দিন ম্যাচিউর অবস্থায় আছে, আপনার আইএলটিএস কমপ্লিট করা আছে, আইএলটিএস কমপ্লিট করা আছে, বা আপনার অন্যান্য যেই ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো আপনার গুছানো আছে, তাহলে আমরা হয়তোবা 11 তারিখে আমরা ফাইল আপনারা অ্যাকসেপ্ট করতে পারি। বাট আসলে ডিসেম্বরে যদি কোনো স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করার জন্য আসে, তাহলে তাকে অবশ্যই বলবো যে জানুয়ারি ইনটেকটা বাদ দিয়ে আপনি মে ইনটেকের জন্য অ্যাপ্লাই করেন, বা যদি মে ইনটেকে যদি তার কোর্স না থাকে তাহলে আপনি জানুয়ারিতেই এসে আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করে ফেলেন। তাহলে কি হচ্ছে, আপনার একটা হেলদি একটা টাইম পিরিয়ড থাকতেছে, আপনার কাজটা আসলে খুব স্মুথলি হাতে সময় নিয়ে করা যাচ্ছে। এই তাড়াহুড়ার কাজ করতে গেলে আসলে অনেক ধরনের একটা মানে
প্রবলেমে ফেস করেই ফেলে। সো ভাই এখন বাংলাদেশ স্টুডেন্ট যারা আসলে ভাই দেশের বাইরে অ্যাপ্লাই করতে যাচ্ছে আসলে তাদের মোটামুটি ভাই কেমন বাজেট আসলে রাখা উচিত যখন সে ইউকেতে অ্যাপ্লাই করতে যাচ্ছে আসলে ইউনিভার্সিটি আসলে আমরা আসলে দেখি কি যে আসলে ইউকেটা মোটামুটি সবার জন্য আসলে অ্যাফোর্ডেবল, মানে আসলে দেশের বাইরে যাওয়ার যে প্ল্যান করে আসলে এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা বা নিউজিল্যান্ডের ক্ষেত্রে হয়তো বা আমরা একটু চিন্তা করি যে হ্যাঁ আমি একটু কি বলে ফাইন্যান্সিয়ালি সাউন্ড ফ্যামিলি থেকে আমি বিলং করি, সো আমার জন্য হয়তো খুব একটা বেশি প্রবলেম হবে না। বাট মিডল ক্লাস ফ্যামিলি বা আপার মিডল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে তাদের জন্য হয়তো বা একটু ইউকেটাই তাদের জন্য বেশি অ্যাফোর্ডেবল হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আসলে আপনার আইডিয়া থেকে আসলে একটা স্টুডেন্ট যদি 50% টিউশন ফিস বা জাস্ট ক্যাশ ডিপোজিট দিয়ে যদি একটা স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে তার কত টাকা কস্টিং হচ্ছে, এবং যেহেতু আপনি অনেক বছর থেকে ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং আমি বিশেষ করি যে আপনার সাথে অনেক স্টুডেন্টের এখন পর্যন্ত কমিউনিকেশন রয়েছে যারা দেশের বাইরে অলরেডি রয়েছে, এবং অনেকে মনে হয় যে পড়াশোনা শেষ করে এখন হয়তো বা তারা পিএইচডিতে রয়েছে বা তারা স্পন্সর জবে রয়েছে বা তারা পিআর পেয়ে গিয়েছে। সো এই জায়গা থেকে যেভাবে 50% টিউশন ফি দিয়ে যদি কোনো স্টুডেন্ট যায় তারা কেমন খরচটা হচ্ছে, এবং বাকি যে 50% রয়েছে মাস্টার্স স্টুডেন্ট তারা কি আসলে এটা কি পসিবল ওইখানে গিয়ে আর্ন করে তার টিউশন ফিসটা পেমেন্ট করা? এটা ক্রিটিক্যাল কোশ্চেন। না এটা আসলে ক্রিটিক্যালি এটা হচ্ছে আসলে মেন জার্নিটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বা আমরা যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টরা যদি বলি যে আমাদের ক্ষেত্রে কিন্তু মেন পয়েন্ট থাকছে এটা যে ডেফিনেটলি আমরা ট্রাই করি যে কিছু টাকা এখান থেকে পে করে বাকিটা জন্য আমরা নিজেরা আর্ন করে আমরা এটা পে করতে পারি, ঠিক আছে? সো এখানে যদি আমি যদি একটা এক্সাম্পল দিই যে আপনার একটা কোর্সের টিউশন ফি যদি হয় আপনার 15 থেকে 16,000 পাউন্ড, এখন আপনি হয়তো যাওয়ার আগে 7 থেকে 8,000 পাউন্ড পে করে গেলেন, দেন আপনার থাকছে রেস্ট অফ 7 থেকে 8,000 পাউন্ড। এখন আমরা ইউকেতে জানি যে আমরা যখন স্টাডি টাইম আমরা উই ক্যান ডু জব আপ টু 20 আওয়ার্স পার উইক, আর যখন হচ্ছে মনে করেন যে আপনার ডিসিশন পিরিয়ড চলে তখন হচ্ছে আমরা ফুল টাইম জব করতে পারি। সো এখন আপনি যদি চিন্তা আপনি 1 বছরের প্রোগ্রামে যদি যান, এখন 1 বছরের প্রোগ্রাম পুরো 1 বছরে তো আপনি আসলে 20 আওয়ার্স পার উইক করতে পারতেছেন। সো আপনি এটা কাউন্ট করেন যে আপনি মান্থলি কিন্তু প্রায় 80 আওয়ার্স জব করতেছেন। এখন আপনি যদি নর্মালি 7-8 পাউন্ড করে যদি পান পার আওয়ারে, সো দ্যাট মিনস ইউ আর গেটিং অ্যাট লিস্ট 500 to 600 পাউন্ড পার মান্থ, তাই না? সো দ্যাট মিনস আপনি পার ইয়ারে কিন্তু আর্ন করতেছেন প্রায় 6 থেকে 7,000 পাউন্ড। এখন এটার পাশাপাশি কিন্তু একটা নির্দিষ্ট টাইম 2 থেকে 3 মাস কিন্তু আপনি ফুল টাইম জবের অপশন থাকছে যখন আপনার ক্লাস ব্রেক চলতেছে, তাই না? তো এই টাইমে যখন ফুল টাইম জব যখন করবেন তখন কিন্তু আপনি আরো 6 থেকে 7,000 পাউন্ড আপনি আর্ন করতেছেন। সো 12-14,000 পাউন্ড আপনি যেটা আর্ন করতেছেন আপনার ডিউ ছিল কিন্তু 7,000 পাউন্ড। সো অলরেডি কিন্তু আপনার ডিউ ক্লিয়ার করে আপনার অ্যাকোমোডেশন কভার হয়ে যাচ্ছে, রাইট? সো এটা পরে যখন আপনি আবার 2 বছর স্টে করছেন উইথ পিএসডব্লিউ ফুল টাইমে, সো নাও ইউ থিঙ্ক তখন যদি আপনি মাসে 1,500 পাউন্ড যদি ইনকাম করেন, বছরে 18,000 পাউন্ড, 2 বছর অ্যাটলিস্ট 35-40,000 পাউন্ড। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দি বাংলা টাকায় 70-80 লাখ টাকা when you will be get back from UK with a graduation degree with proper skill, কারণ সেখানকার ইনস্টিটিউশনগুলো আপনাকে ডেফিনেটলি প্রপার স্কিলটি আপনাকে ডেভেলপ করে দিবে। মাল্টিকালচার সোসাইটিতে আপনি যখন মেলামেশা করবেন, সো নানান ইন্টারকানেকশন আপনার তৈরি হবে, ঠিক আছে? সো যখন আপনি দেশে আসবেন, ইন ইউর হ্যাড একটা গুড অ্যামাউন্ট অফ মানি, স্কিল, ডিগ্রি, ইউ ক্যান ডু এনিথিং ইন বাংলাদেশ। You can run your own business. You don't need to do any kind of job. চমৎকার কথা ছিল, একেবারে খুবই শর্টে ভাইয়া কিন্তু একটা ফুল প্ল্যান দিয়ে দিয়েছে আসলে যারা চিন্তা করছেন যে ভাই আসলে আমি ইউকে যাচ্ছি, আবার এই ইনভেস্টমেন্টটা যে আমি প্রিভিয়াসটা অনেকগুলি ভিডিওতে বলেছি যে আসলে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমরা যারা বিজনেস স্টুডেন্ট যারা রয়েছি তাদের জন্য আসলে একটু বুঝতে সুবিধা হয় যে আসলে আমি খরচ করছি কত, আমি তার এগেইনস্টে আমি কি পাচ্ছি। সবসময় যে আসলে রিটার্নটাকে জাস্ট আমরা ফাইন্যান্সিয়াল রিটার্নই বুঝবো জিনিসটা এরকম না, কিন্তু এখানে নন ফাইন্যান্সিয়াল অনেক কিছু রয়েছে যেখানে আপনি অনেকটা বেশি আপনার সফট স্কিল আপনি অ্যাচিভ করতে পারবেন কিন্তু যখন আপনি একটা হায়ার স্টাডি যখন আপনি দেশের বাইরে থেকে করেন। কারণ সেখানে গিয়ে যেটা ভাইয়া বলবো যে আপনার মাল্টি কালচারাল যে আপনি একটা অ্যাটমসফিয়ার পাচ্ছেন, আপনি আপনার ক্লাসরুমে যখন আপনি ভালো তো ইউনিভার্সিটি যাবেন, আমি বলি না যে আসলে আপনার মানে কি বলে এভারেজ ইউনিভার্সিটির কথা বলবো না, এভারেজ ইউনিভার্সিটিতে গেলে পর আসলে দেখবেন যে আপনার সারাউন্ডিং ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কান অথবা ম্যাক্সিমাম চায়না আপনার পাশে বসছে। বাট যখন আপনি একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যখন আপনার পড়াশোনা করতে যাবেন, দেখবেন যে আপনার ক্লাসমেট কারা হচ্ছে, আপনার ক্লাসমেট হচ্ছে ইউরোপিয়ান স্টুডেন্টগুলি, আপনার ক্লাসমেট হচ্ছে ব্রিটিশ স্টুডেন্ট। আপনি ইউনিভার্সিটি অফ সালের কথা যেটা বললো, অ্যাক্সন ইউনিভার্সিটির কথা বললো, বা ইউনিভার্সিটি অফ হাল, এগুলি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, বা আপনার ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি বেলফাস্ট, এগুলি টপ ক্লাস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলি দেখবেন যে আপনার আসলে আপনার সারাউন্ডিং যে পিপলগুলি রয়েছে, আপনার যে ফ্যাকাল্টি রয়েছে, আপনার ফ্যাকাল্টি দেখবেন যে নোবেল লরিয়েট,
সে আপনার ফ্যাকাল্টি মেম্বার যে রয়েছে তার দেখবেন যে আপনার ফিজিক্সের উপরে তার একটা নোবেল সে অলরেডি পেয়ে বসে আছে। এই টাইপের ফ্যাকাল্টি আপনাকে আপনার ক্লাস দিচ্ছে। সো আপনার এখানে যে সফট স্কিল আপনি যে আর্ন করতে পারছেন, সফট স্কিল দিয়ে তো ভাই আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ার অনেক ভালো করতে পারবেন। পাশাপাশি আপনি 10,000 পাউন্ড, 15,000 পাউন্ড, 20,000 পাউন্ড আপনি ইনভেস্ট করছেন আপনার পড়াশোনার প্রতি, আপনি কিন্তু এই টাকাটা কিন্তু যখন আপনার ভাইয়া যেটা 3 মাসে বললো, আমি সেখানে বলি যে অলমোস্ট প্রায় 5 মাসের মতো, যে সামার ভ্যাকেশন 3 মাস, এই যে ক্রিসমাসের ছুটি শুরু হয়ে গিয়েছে, ক্রিসমাসের সময় সে 1 মাস 10 দিনের মতো সে কাজ করতে পারতেছে। আবার হলো গিয়ে যে আপনার যখন স্টার সানডে, ওইখানে 18-20 দিনের মতো সে ছুটি পাচ্ছে, এবং প্রত্যেকটা সেমিস্টার মাঝখানে একটা সেশন ব্রেক থাকতেছে। এক্স্যাক্টলি। এবং ক্লাস যে ভাই সপ্তাহে প্রত্যেক দিনই হচ্ছে এরকম তো আর না, সপ্তাহে আপনার ক্লাস হচ্ছে আপনার 2 দিন ক্লাস হচ্ছে বা 3 দিন ক্লাস হচ্ছে, 3 দিনের মধ্যে 1 দিন ক্লাস হচ্ছে আপনার অনলাইন ক্লাস হচ্ছে, 2 দিন ফিজিক্যাল ক্লাস হচ্ছে। যেমন ইউনিভার্সিটি অফ হালে লন্ডন ক্যাম্পাসে কিন্তু মাত্র 2 দিন ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস কিন্তু। তো আসলে আপনার হাতে কিন্তু অপরচুনিটি অনেক রয়েছে। এখন এই অপরচুনিটি ভাই আপনি কিভাবে ক্যাপিটালাইজ করবেন, দ্যাট ইজ ডিপেন্ডস অন ইউ। আপনি হয়তোবা ইন্ট্রোভার্ট, আপনি মানুষের সাথে কথা বলেন না, দেখেন আমার পেটে ক্ষুধা, আমারই কিন্তু আসলে কান্না করতে হবে। আমরা সব একটা বাংলাতে একটা কথা আছে না, যে না কানলে মাও নাকি দুধ দেয় না। সেক্ষেত্রে ভাই আসলে আপনার যদি নিড হয়, আপনার তো আসলে অবশ্যই আপনাকে যেতে হবে যে ওই জায়গাটায়, যে আসলে আমি কার সাথে মেলামেশা করলে পরে আমার নেটওয়ার্কিংটা ভালো হবে। আমি ইন্ট্রোভার্ট, আমি মানুষের সাথে কথাই বলি, তাহলে আমার নেটওয়ার্কিং স্কিল কিভাবে ডেভেলপ করবো? আমি কিভাবে জানবো যে আসলে কোথায় একটা ভালো অপরচুনিটিস ওপেন রয়েছে? হয়তোবা একটা ভালো একটা কোম্পানিতে পার্ট টাইম হয়তোবা আপনার জব আপনাকে অফার করছে, বাট আপনার নেটওয়ার্কিং ভালো না হওয়ার কারণে আপনার কাছে সেই মেসেজটা আসলোই না। দেখলেন যে আপনার রুমমেট তার কমিউনিকেশন স্কিল ভালো, সে হয়তোবা সেই অপরচুনিটিটা গ্র্যাব করে নিছে। আপনি হয়তোবা আপনার যেই স্কিল রয়েছে, অথবা আমরা ভালো মতো ইংলিশে কথা বলতে পারি না, তাহলে আসলে আমি কিভাবে এক্সপেক্ট করি যে আমি একটা ভালো একটা কোম্পানিতে আমার জব হবে? সো এই জিনিসগুলি আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করতে হবে। এবং ইউকেতে যাওয়ার আগেই আপনার অর্ধেক প্ল্যান বাংলাদেশ থেকে করে যেতে হবে। অনেক স্টুডেন্টরা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যাবে কোন ইউনিভার্সিটিতে আমি যাবো। ভাই পড়াশোনা করবো স্টুডেন্ট, ইউনিভার্সিটি যদি আমি ঠিক করে দিই, আসলে তা তো আসলে আপনার তো স্টুডেন্টের মধ্যেই পড়েন না। তো আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন, যে কোর্সটা যাবেন, আমি হয়তো আপনাকে কিছু ইউনিভার্সিটির চয়েস আমি আপনাকে সব, যেহেতু 140 ইউনিভার্সিটি রয়েছে, হয়তোবা সেখান থেকে আমি শর্ট লিস্ট করে আপনাকে 20টা ইউনিভার্সিটি, 25টা ইউনিভার্সিটি, সেগুলো তার ডিটেইলস ইনফরমেশন আপনি দিতে পারবেন। ডিটেইলস ইনফরমেশন গুলো আসলে আপনার কোর্স, আপনার আসলে কোনটার প্রতি ইন্টারেস্ট। যেমন স্টুডেন্ট এসবি লেখার ক্ষেত্রে বলে যে ভাই আমি এসবি কি ভাই আপনাকে লিখে দিচ্ছেন বা আপনাকে এসবি সাপোর্ট দিচ্ছেন। এখন ভাই যদি আপনি যদি একটা এসবি যদি আপনি যদি লিখতে যদি ভয় পান, সেক্ষেত্রে যদি গিয়ে আপনি যদি কমপ্লেন করেন ইউকেতে পিআর পাওয়া যায় না, আসলে এইটা কার দোষ? এক্স্যাক্টলি, এটা কি ইউকে গভর্নমেন্টের দোষ, নাকি এই দোষটা আসলে আমার? আসলে মনে হচ্ছে যে আমি অনেক বড় বড় কথা বলতেছি, বাট আসলে আমি ভাই আপনি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আসলে বলেন যে ডেফিনেটলি যে আপনার সাথে এগ্রি যে ইটস নট অনলি অ্যাবাউট হাল সারে অর ইউনিভার্সিটি বেলফাস্ট, ঠিক আছে? যেটা টু বি অনেস্ট, ইউকেতে যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিস গুড ইউনিভার্সিটিস, দে আর উইথ গুড ফ্যাসিলিটিস। ওকে, সো এখানে ইউনিভার্সিটিটা আসলে অত বড় ফ্যাক্টর না অনেক ক্ষেত্রে, কারণ হচ্ছে ইউকে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন রাখতে হয়, ঠিক আছে? ওদের প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবেন যে কোনো না কোনো ইউনিভার্সিটি কোনো একটা কোর্সের দিক থেকে তারা র্যাঙ্কিংয়ে আছে, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনে কেউ না কেউ র্যাঙ্কিং আছে, এমপ্লয়াবিলিটি কেউ না কেউ র্যাঙ্কিং। সো প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা কম্পিটিশন আছে। সো এমন মনে করার কিছু না, এখানে হার্টফোর্ডশায়ার ইজ অলসো গুড ইউনিভার্সিটি, বার্মিংহাম সিটি, কার্ডিফ মেট্রোপলিটন, পোর্টসমাউথ, ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটি ইজ গুড ইউনিভার্সিটিস। ওকে, সো ইট ডিপেন্ডস অন স্টুডেন্ট যে আপনি আসলে কোন কোর্সটা যেতে চান। কোনো কোর্সের জন্য একটা ইউনিভার্সিটি খুব পপুলার, হেলথ রিলেটেড কোর্সের জন্য কোনো ইউনিভার্সিটি বেশি পপুলার, বিজনেসের জন্য আবার কারো র্যাঙ্কিং ভালো, কারো আবার মনে করেন যে বিজনেসের জন্য আপনার এমপ্লয়াবিলিটি রেট ভালো। আপনাকে আসলে অ্যানালিসিস করতে হবে এই ফ্যাক্টরগুলো। ইউনিভার্সিটি মোরালেস প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবেন যে কেউ না কেউ, যেমন স্টেট ক্লাইড ইউনিভার্সিটি আপনার নার্সিং কোর্সের জন্য খুব ভালো, ইউনিভার্সিটি ব্রাইটন আমার নার্সিং কোর্সের জন্য খুবই ভালো, ঠিক আছে? সো এই জিনিসগুলো সে ডিপেন্ড করে যে আপনি কোন প্রোগ্রাম বা কোন কোর্সে আসলে যেতে চান। ইউনিভার্সিটি আসলে ব্লেম করে দোষ দিয়ে লাভ নাই, ইউনিভার্সিটি ডিফারেন্ট ক্রাইটেরিয়ার উপর ডিফারেন্ট ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? কারো মনে করেন যে টিউশন ফিস একটা অ্যাফোর্ডেবল, বাট আমাদের সব কোর্সে না, কিছু কিছু কোর্সে থাকে, যেমন হচ্ছে যাদের আপনার কোর্স ফিটা আসলে অটোমেটিক বেশি, যেমন নার্সিং হেলথ কোর্সে যেমন সোশ্যাল ওয়ার্ক, এদের টিউশন ফিস আপনার অটোমেটিক বেশি। সো আপনাকে ডিপেন্ড করতে হবে যে আপনি কেমন রেঞ্জের টিউশন ফিস চাচ্ছেন, কেমন ধরনের কোর্স চাচ্ছেন, এর উপর ডিপেন্ড করে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য ইউনিভার্সিটিস। বাট আই উইল টেল, ইউনিভার্সিটি সবই হচ্ছে আপনার সমান, এখানে ভালো করে কিছু না। প্রত্যেকটা ইউনিভার্সিটি দ্যাট হ্যাভ গুড স্টাফ, গুড টিচিং কোয়ালিটি ফ্রেমওয়ার্ক, কারণ তাদের সিস্টেমটা মেনটেন করতে হয়, তাদের ল্যাব ফ্যাসিলিটি, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে দেবে। বাট আপনাকে চয়েস করতে হবে যে আপনি কেমন রেঞ্জের টিউশন ফিজের মধ্যে কী ধরনের কোর্স চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে আপনার ইউনিভার্সিটি এবং কোর্সটা আপনাকে সিলেকশন করেন। থ্যাংক ইউ সো মাচ।
এখন যেহেতু আসলে ভিসা ইন্টারভিউ হচ্ছে, তো আসলে এই ভিসা ইন্টারভিউতে স্টুডেন্ট আসলে অনেক সময় ঘাবড়ে যায়, আসলে আমাকে একটা ভিসা ইন্টারভিউ দেওয়া লাগবে। আসলে আগে তো ভিসা ইন্টারভিউ দেওয়া লাগতো না। জাস্ট আমরা যদি দেখি যে আসলে গত সেপ্টেম্বর থেকে মেনলি আসলে এই ইন্টারভিউটা বেশি করে প্রচলিত হচ্ছে। তো ভাই এই জায়গা থেকে স্টুডেন্ট আসলে কোন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত যাতে তার আসলে ভিসা ইন্টারভিউটা ক্লিয়ার করে সেজন্য আলটিমেটলি ভিসাটা পেয়ে সেজন্য তারা ইউনিভার্সিটিতে জয়েন করতে পারে? ওকে, যদি আপনি আমার অপিনিয়ন চান, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি যে এই ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে যদি ভিসা ইন্টারভিউ ফেস করতে আমি বলবো যে কোন প্রিপারেশন নেবেন না, বি ন্যাচারাল। বি ন্যাচারাল, যখন আপনি প্রিপারেশন নেবেন তখন আপনি হচ্ছে মুখস্থ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনি বি ন্যাচারাল থাকেন, আপনি কাভার দিতে পারবেন। বাট হ্যাঁ, কিছু জিনিস কি যেটা হচ্ছে আপনাকে এটা জানতে হবে, জানা উচিত। প্রিপারেশনে কিছু না, আপনি যে ইউনিভার্সিটি যাচ্ছেন আপনি তো আরো 5 ইউনিভার্সিটি অপশন ছিল, আপনি ওটা কেন চুজ করছেন? আপনি এটা অবশ্যই আপনি নিশ্চয়ই কোনো কারণ সাথে চুজ করেন নাই, তাই না? এটা আপনি বলতে পারবেন না? অবশ্যই এটা জেনুইন বলা উচিত। এটা ঠিক আছে, আমার এই 5টা ইউনিভার্সিটি আমার চয়েস ছিল লন্ডনের মধ্যে। 5টার মধ্যে হচ্ছে এদের টিউশন ফিস যে মোটামুটি অ্যাফোর্ডেবল ছিল এবং এর যে কোর্স র্যাঙ্কটা অনেক বেশি ভালো মনে হয়েছে আমার কাছে, এবং যেটা হচ্ছে আমার যেটা ক্যারিয়ার প্ল্যান সেটার সাথে অনেক বেশি রিলেভেন্ট আমার স্কিল ডেভেলপ করার জন্য। এটা তো আসলে মুখস্থ করার কিছু নাই। আপনি তো জানেন ন্যাচারাল আপনি ইউনিভার্সিটি কেন আপনি সিলেক্ট করছেন, রাইট? হয়তো তার র্যাঙ্কিং গুলো আপনি দেখে গেছেন, ওই কোর্সের র্যাঙ্কিং গুলো আপনি একটা স্টাডি করলেন। সেকেন্ড কথা যদি বলে হচ্ছে যে আপনি যে কোর্সটা পড়বেন, এখন সে কোর্সের মডিউলটা যদি আপনি না জানেন তাহলে সে কিভাবে হবে বলা? অ্যাজ এ জেনুইন স্টুডেন্ট হিসেবে একটা ন্যাচারাল তো এটা আপনার জানতেই হবে, তাই না? যে আমার তো এইটা পড়াবে। যেন আমরা দেখা যাচ্ছে কি যে ছোটবেলা আছে বই পাইলে পরে নতুন বই, আগে কিন্তু সব উল্টে দেখতাম কি গল্প আছে কি কবিতা আছে। অবশ্যই এটা তো বন্ধুত্ব নিতাম ভাই আমরা। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় যে আপনি এমন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করছেন, এখানে এই কোর্সটা আপনি পড়তে যাবেন, ইউ শুড বি এক্সাইটেড। আর যখন আপনি এক্সাইটেড হবেন আপনার তো জানা উচিত যে তার কি কি কোর্স মডেল পড়াইতেছে, কি কি ধরনের কোর্স পড়ায়, কি কি শিখতে পারবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স সেন্টার কি কি জিনিস শিখতে পারতেছি। ঠিক আছে, সো এটা তো বাই ন্যাচারাল আপনাকে এটা জানতে হবে, এইটা স্টাডি করা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যে প্লেসটা থাকবেন আপনার তো জানতে হবে সেই প্লেসটা সম্পর্কে, যে আপনি লন্ডনে থাকতে চান, লন্ডনের থেকে আপনি কোন এয়ারপোর্ট কাছে, কোন মনে করেন যে আপনার ট্রান্সপোর্টটা কোনভাবে ইজি হয়, আপনি কোথায় কোন থাকবেন অ্যাকোমোডেশন, এটা তো বেসিক কোশ্চেন। আপনার পার উইক আপনার কস্টিং কেমন হচ্ছে, তাই না? এটা যদি আপনি না জেনে যদি জানতেন তাহলে মনে করেন যে আপনারা তো বুঝবে যে তাহলে আপনি ইন্টারেস্ট কি। এটা তো নর্মাল জিনিস, আপনি নর্মাল স্টাডি করতে হবে। আপনি কোথায় থাকবেন, কোথায় পড়বেন, কি পড়বেন, এগুলোর জন্য প্রিপারেশন কিছু না, এগুলো জাস্ট জানা। আপনি জানতে হবে না। আপনি যে কালকে মনে করেন যে একটা কান্ট্রিতে নতুন একটা কান্ট্রি আপনি ভিজিট করতে যাবেন, তার আগে আপনি স্টাডি করে যাবেন না যেখানে কি ধরনের খাবার পাওয়া যায়, হালাল ফুড কোথায় অ্যাভেলেবল পাওয়া যাবে, কোন শপিং মল আছে, কোথায় আমি কি জিনিসটা অ্যাফোর্ড করতে পারবো, কি দেখতে যাব আমি, এটাই হিস্টোরিক্যাল প্লেস কি কি আছে। ভিএফএস ইন্টারভিউ মনে করেন যে না জানে কঠিন কোনো কিছু এরকম কিছু না, তারা ওই জিনিসটা আপনি জানতে চায় যে আপনি যে যাবেন আপনি সবকিছু আগে জেনে যাচ্ছেন কিনা, আপনি জেনে যাচ্ছেন নাকি না জেনে যাচ্ছেন, বুঝে যাচ্ছেন নাকি না বুঝে যাচ্ছেন, এইটাই, আর কোনো কিছু। এইটা তো ন্যাচারাল, মুখস্থ করে প্রিপারেশনের আসলে কোনো কিছু নাই। আর যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ইউর ইন্টেনশন। যার ইন্টেনশন থাকে সে দেশে ব্যাক করবে, তাকে বিবেচিত কোশ্চেন আটকাতে হবে না, তাই না? যদি আপনি ইন্টেনশন থাকে আমি ব্যাক করবেন না তখন তো আপনি আটকায় যাবেন। এটা পুরো ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল, যে আমরা ডেফিনেটলি তো সবাই ব্যাক টু রিটার্নের জন্য করি। আবার অনেক ক্ষেত্রে যেটা ট্রু যে আমি চাই ওইখান থেকে আমি স্কিল জবে মাইগ্রেট হবো, কারণ আই হ্যাভ দ্যাট স্কিল, আর আমি সেই কোর্সে যাচ্ছি, আমি পাবলিক হেলথ পড়তে যাচ্ছি বা হেলথ রিলেটেড কোর্সে যাচ্ছি। সো আমি এখান থেকে আমার PSW কমপ্লিট করবো, দেন আই উইল ট্রাই ফর দি স্কিল জব মাইগ্রেশন। ইফ আই গেট ইট দেন আই গো ফর দ্য PR। সো ইন্টেনশন মানে এমন না যে আপনাকে ব্যাক করতেই হবে, আপনি ওইখানে থেকেও যদি মনে করেন যে এরকম যদি সিচুয়েশন হয় সেটা তো ডেফিনেটলি, বাট প্রিফারেবল হবে আপনার চেষ্টা থাকে যে আসলে ব্যাক করাটাই বেটার। কারণ বললাম তো যে ব্যাক করে আসলে অনেক বেশি অপরচুনিটিস কিন্তু এখন আমাদের হাতে থাকে, সো ইটস বেটার। বাট স্কিল জব মাইগ্রেশন তা তো অফার করে, সো স্টুডেন্ট ক্যান অলসো ট্রাই, সো বি ন্যাচারাল, নাথিং এলস। তো ভাই যেটা বললো যে আসলে একটা স্টুডেন্ট যদি যে জেনুইন স্টুডেন্ট তাকে আসলে আটকানোর কোনো সুযোগই নেই। কারণ আসলে আমি এইভাবে বলি যে আপনার বাসায় যদি কোনো নতুন একটা গেস্ট, আপনার বাসায় একটা অপরিচিত মানুষ আসবে, তো আপনি তো অবশ্যই গেট খোলার আগে তাকে তো জিজ্ঞেস করে নিবেন যে আসলে আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন, আপনার পরিচয় কি, আপনার পারপাসটা কি। হ্যাঁ, এখন সিমিলারলি একটা স্টুডেন্ট যখন দেশে বাইরে তার কান্ট্রিতে যখন ঢুকতে যাচ্ছে, ইউকে একটা ভিসা অফিসার তাকে জিজ্ঞেস করবে যে তুমি কেন আসতেছো, তোমার ইন্টেনশনটা কি, তুমি কোন সাবজেক্টে পড়বা, তুমি কোর্স রিলেটেড তুমি তোমার মডিউলটা সম্পর্কে জানো নাকি, কোনটা তোমার ফেভারিট মডিউল, সেটা যে জেনুইন স্টুডেন্ট তার ফেভারিট মডিউল কোনটা এবং কেন সেটা তার ফেভারিট মডিউল, সেটা অবশ্যই বলতে পারবে, তা বলা উচিত। যদি সে বলতে না পারে সে আসলে স্টুডেন্টই না। তো আসলে এটাতে আসলে ভয় পাওয়ার কিছু নাই, অবশ্যই খুবই সিম্পল একটা জিনিস। জাস্ট আপনার একটা
ন্যাচারালি আপনি যদি যেটা ভাইয়া বলো যে আসলে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, ন্যাচারালি আপনি আপনার এক্সপ্রেশন দেন, অবশ্যই আপনি জাস্ট খালি আপনার অ্যাপ্লাই করার সময় কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন এবং কেন অ্যাপ্লাই করতেছেন সেটা আপনি তো আসলে অনেকগুলো ইউনিভার্সিটি চয়েস করে অ্যাপ্লাই করতেছেন। আপনি তো কোনো এজেন্সি আপনাকে পুশ করছে যে আপনি হালে যান, টিপা থেকে বলছে যে আপনি ইউনিভার্সিটি হালে যান, এই জন্য আমি হালে অ্যাপ্লাই করছি। তো আসলে এরকম যদি হয় তাহলে আসলে ভাই আপনি ইন্টারভিউ পাস করতে পারবেন না। অবশ্যই আপনি অন্যান্য ইউনিভার্সিটির সাথে আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন কেন অ্যাপ্লাই করতেছেন, আপনার টিউশন ফিস কত, এখানে কি সাবজেক্ট পড়ানো হচ্ছে, আপনার এই কোর্সের সাথে কি প্লেসমেন্ট রয়েছে নাকি প্লেসমেন্ট নেই, প্লেসমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনাদের লাইফে কি ধরনের ভ্যালু অ্যাড করছে, এই জিনিসগুলি আপনাকে অবশ্যই একটু প্রিপারেশন নেওয়ার আসলে ওরকম কিছু নেই। আপনি যখন আপনার নিজের জানার উদ্দেশ্যে, যেটা ভাইয়া বললো যে আসলে আমরা যখন নতুন একটা বই পাই আমরা বইয়ের অ্যাটলিস্ট পিসটা উল্টে উল্টে দেখি যে আসলে কোন সূচিপত্রে কোন চ্যাপ্টারে কি বলা আছে বা কোন ছবি আছে বা কোন কোনো কোনো গল্প স্পেশাল কোনো কিছু আছে নাকি। তো আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি সেই ব্যাপারে ইউনিভার্সিটির কিছুটা হলে আপনাকে ইনফরমেশন তত তো নিবেনই। আসলে এই জিনিসটাই ন্যাচারালি আসলে প্রেজেন্ট করা, আসলে খুব বেশি যে টাফ করা জিনিসটা এরকম না। বাট এরকম যারা ভয় পাচ্ছেন যে আসলে আমার ভিসা ইন্টারভিউ হলে পরে হয়তো আমি পাস করতে যাবো না, তাদের জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স আমার কাছে মনে হয় যে ভাই অ্যাপ্লাই করেন ভালো ইউনিভার্সিটিতে, তাহলে আসলে ওই যত ভালো ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি মনে হয় যে কমপ্লেক্স একটু কম থাকে। তো আসলে এই ধরনের ইন্টারভিউ হয়তো আপনাকে ফেস নাও হতে পারে, বাট প্রিপারেশন নিয়ে রাখেন যে তবে ইন্টারভিউ হলে যদি কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য আমাদেরকে। এবং আমার মনে হয় যে আসলে আমাদের পডকাস্ট যারা দেখে বা আমাদের এই সেশনগুলি যারা আসলে নেয় আর কি, তাদের হয়তো বা ভাই আমার মনে হয় যে কিছুটা হলেও হয়তো বা ইম্প্যাক্ট ফেলে তাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, বা তার চয়েসটাকে ভালো করে তার মানে কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে বা কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করবে। আমি আসলে চেষ্টা করি আসলে ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা রয়েছে তাদেরকে যেন তাদের কাছ থেকে একটা ইনফরমেশন নিয়ে যাতে আমি আমার স্টুডেন্টকে শেয়ার করতে পারি, এতে অনেক কিছু অথেন্টিক ইনফরমেশন হয়। সোশ্যাল মিডিয়ার যুগে আসলে অনেকেই অনেক ধরনের প্রোগ্রাম তৈরি করছে। আমার প্রোগ্রাম যে একেবারে 100% একেবারে সবচেয়ে বেস্ট পডকাস্ট এরকম না, বাট আমি ট্রাই করি যে আসলে আমার গেস্টদের কাছ থেকে হোক বা আমার স্টুডেন্টের কাছ থেকে হোক একটা কিছুটা, যেমন আমি আমার যারা স্টুডেন্ট যারা প্রিভিয়াসলি ইউকেতে গিয়েছে তাদের কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার এই পডকাস্টের থ্রুতে, যদি কেউ বাংলাদেশে যখন আসে বা ওইখান থেকেও তারা অনলাইন আমার সাথে বিভিন্ন ওয়েবিনার করে আর কি, সেই ওয়েবিনারগুলি আমি পডকাস্ট হিসেবে আমরা আমাদের ফেসবুক পেজ প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি। সো তাতে হয় কি যে তারা রিয়েল সিনারিও সম্পর্কে জানতে পারে। তো আপনার যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছরের আপনি, এবং একটা বাংলাদেশে একটা বিটুবি পোর্টালের আপনি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আপনি কাজ করছেন, সো আপনার এক্সপিরিয়েন্সটাও আশা করি যারা দেখছে তাদের জন্য কিছুটা হলেও ভ্যালু অ্যাড করবে। সো আপনার যদি মনে হয় যে আজকের এপিসোডটা আপনার জন্য কিছুটা হলেও ভ্যালু অ্যাড করেছে, আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হেল্প করেছে, অবশ্যই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যদি চান যে এই ধরনের ইনফরমেশন ফার্দার আপনি পান, তাহলে একটু বেল বাটনটা ক্লিক করে দিলে পরে আমার মনে হয় যে পরবর্তী আপডেটটা আপনি সবসময় থাকবেন। এবং আমাদের পাশে থাকলে পর আসলে আমরা অনেক বেশি সাহস পাই আপনাদের জন্য কাজ করতে এবং উৎসাহিত হই। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন সাকিব ভাই। লাস্টে যদি ভাই কিছু বলার থাকে আমাদের স্টুডেন্টের জন্য, তারা কেন আসলে ট্রিপলের মাধ্যমে অ্যাপ্লাই করবে বা ট্রিপলের সাথে আসলে অ্যাপ্লাই করা উচিত কিনা, যদি আপনি একটু বলে যদি একটু আমাদেরকে যদি একটু বলতেন আর কি। ইয়া শিওর। সো আমি যদি শেষ করে এভাবে বলি যে ইটস নট অনলি ডিপ্লয় বলে কথা, যে দিন শেষে ডিগ্রি আমার অ্যাজ এ স্টুডেন্ট, টাকা আমার অ্যাজ এ স্টুডেন্ট, ব্যাংক শো করবো অ্যাজ এ স্টুডেন্ট, আমি শো করবো, আমি পড়বো, আমি সব কিছু করবো। সো এখানে আসলে 80-90% কন্ট্রোল স্টুডেন্ট থাকা উচিত। সো অ্যাজ এ কন্ট্রোল মিনস স্টুডেন্ট শু ওয়েল রিসার্চ অ্যাবাউট দিস, কারণ এটা তাদের ফিউচার ক্যারিয়ারের সাথে রিলেটেড। অনেকে অনেকভাবে অ্যাডভাইস করবে, আর স্পেশালি এই পডকাস্ট যেটা হচ্ছে বর্ষণ ভাই আসলে লঞ্চ করছে, এই প্রোগ্রামটার স্পেশালিটি হচ্ছে এটা যে অনেক সময় হচ্ছে আমরা আসলে গুগল করে ওয়েবসাইট করে খুব বেশি ইনফরমেশন অনেক সময় আমরা কালেক্ট করতে পারি না, গুছানো থাকে না। তো রিয়েল সিনারিটার জন্য আসলে এই ধরনের পডকাস্ট বা ভিডিওগুলো যেটা আসলে খুবই কমই, আমি আসলে খুব দেখিও নাই যারা আসলে এটা আসলে সার্কুলেট করে। তো এই জিনিসটা আসলে খুবই ইনফরমেটিভ স্টুডেন্টের জন্য, কারণ রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা তারা পাচ্ছে, তারা মোর ডিটেলস সম্পর্কে জানতে পারতেছে। সো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ স্টুডেন্ট ইটস ইউর ডিসিশন, ইটস ইউর লাইফ ডিসিশন। অ্যাজ এ ট্রিপলয় দ্যাট ক্যান অনলি গাইড ইউ যে আপনার রাস্তাটা সঠিক আছে কি নাই, এবং সেই রাস্তায় চলতে যদি কোনো বাধার সম্মুখীন হয় সেটা হেল্প করা হচ্ছে ট্রিপলয় বা আদার্স এজেন্সি যেগুলো, তারা কি সেভাবে হেল্পটা করে থাকে। ঠিক আছে, তারা হচ্ছে জাস্ট মনে করেন যে আপনার এজ এ গাইড, বাট ইউ আর দি স্টুডেন্ট, ইউ হ্যাভ টু ওয়াক, ইউ হ্যাভ টু রান, ইউ আর জাস্ট অ্যাজ এ গাইড, নাথিং এলস। সো থ্যাংক ইউ ভিউয়ার্স। সো ডেফিনেটলি আপনার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, সো যাতে আরো নতুন ভিডিও আপনার পান। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।